নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতার সাথে আপনারা যে ধারাবাহিকভাবে শুনছিলেন আকাশের চাঁদ এবং একটি জানলা গল্পটি আজকে তার দ্বিতীয় বা অন্তিম পর্ব। আগের পর্বে আমরা দেখেছি ললিতার মন পড়ে থাকে স্কুলে, কিন্তু পরিস্থিতির চাপে তাকে ঘরবন্দি হতে হয়। এই পর্বে আমরা দেখব যে সে কোন জীবন বেছে নিতে বাধ্য হয়। তার ইচ্ছার বিরুদ্ধে তার মায়ের পেশাই তাকে গ্রহণ করতে হয়, না সে উঠতে পারে ডানা মেলে ওই চাঁদের মতন। দেখা যাক এইবার কি আছে। পরদিন শিবু স্কুল ছুটির পর দুর্দান্ত এক খবর নিয়ে আসে। বলে, জানিস লতি, মানুষ চাঁদে যাচ্ছে। উত্তেজনায় তার চোখ মুখ ঝকঝক করতে থাকে। যথারীতি নিজের ঘরের জানলায় মুখটা চেপে ধরে শিবুর জন্য দাঁড়িয়েছিল ললিতা। অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন চাঁদে? কোন চাঁদে আবার? আকাশের চাঁদ দেখিসনি? সেখানে? হ্যাঁ রে। মুহূর্তে শিবুর উত্তেজনা ললিতার মধ্যেও ছাড়িয়ে যায়। যদিও এখন বিকেল, চারিদিকে পরিষ্কার ঝকঝকে রোদ। সুদূর নীলাকাশের দিকে আঙুল বাড়িয়ে সে বলে, ওখানে মানুষ যাবে? যা। শিবু বলে, হ্যাঁ রে হ্যাঁ। কে বললে তোকে? নগেন স্যার। ললিতার মনে যেটুকুনি বা সংশয় ছিল পলকে মুছে যায়, কারণ নগেন স্যারের প্রতিটি কথা তার কাছে বেদবাক্য। পৃথিবী উল্টে গেলেও নগেন স্যার যা বলে তা ভুল হতে পারে না। ললিতার ধারণা তাদের এই মাস্টারটির মতো বিদ্যার জাহাজ ভারতে দ্বিতীয়টি নেই। ললিতা বলে ওঠে, এই কবে যাবে চাঁদে রে মানুষ? শিবু বলে, নগেন স্যার তা বলেনি, মনে হচ্ছে খুব শিগগিরই যাবে। যখন যাবে আমাকে বলিস কিন্তু। বলবো। কোন দেশের লোক যাচ্ছে কিছু শুনেছিস? একটু ভেবে অনিশ্চিতভাবে শিবু বলে, রাশিয়া আর আমেরিকার নাম জানিস? আসলে নগেন স্যার ঠিক কোন দেশের নাম বলেছে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। জানবো না কেন? ওরই ভেতর কোনো একটা। আচ্ছা, আমি এখন যাই রে লতি। শিবু তাদের চায়ের দোকানের দিকে পা বাড়িয়েছিল। হঠাৎ কিছু মনে পড়ায় তাকে থামিয়ে দেয় ললিতা। এই শোন শোন। শিবু বলে, কি? এই নগেন স্যারকে এখানে আসার কথা মনে করিয়ে দিয়েছিলি? এই যা, একদম মনে ছিল না। মানুষের চাঁদে যাওয়ার কথা শুনতে শুনতে ভুলে গিয়েছিলাম। চোখ মুখে সামান্য হতাশার ছায়া পড়ে ললিতার। সে বলে, কালকে কিন্তু বলিস হ্যাঁ? শিবু ঘাড় হেলিয়ে দেয়। হ্যাঁ বলবো। বলে রাস্তার উল্টো দিকে চলে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই রজনীর গলা ভেসে আসে পাশের ঘর থেকে, লতে, মাস্টার এসেছে, তাড়াতাড়ি চলে আয়। আজ আর আপত্তি করে না ললিতা। অন্য মানুষের মতো মায়ের ঘরে গিয়ে খানিকক্ষণ গান শিখে ফের নিজের ঘরে এসে দরজায় খিল দিয়ে জানলার কাছে এসে দাঁড়ায়। আসলে মানুষের চাঁদে যাওয়ার খবরটি তাকে এমনই আচ্ছন্ন করে রেখেছে যে অন্য কিছুই সে ভাবতে পারছিল না। ম্যাপ বই খুলে তন্ময় হয়ে সে রাশিয়া আর আমেরিকার অবস্থান খুঁজে বার করে মগ্ন হয়ে দেখতে থাকে। দেখতে দেখতে সন্ধে নামে, খুব সম্ভব এটা শুক্লপক্ষ। দিগন্তের তলা থেকে রূপোর থালার মতো পরিপূর্ণ চাঁদ উঠে আসে। দুধের স্রোতের মতো জ্যোৎস্নায় ভেসে যায় দূরের নদী, গাছপালা, সব মিলিয়ে আকাশ। মফস্বল শহরের নোংরা জঘন্য এই অঞ্চলটাকে এখন আর যেন চেনাই যায় না। চাঁদের আলোয় সেটাকে আশ্চর্য মায়াবী দেখায়। অবশ্য ললিতার ঘরের বন্ধ দরজার ওধারে নরকের পোকারা হানা দিতে শুরু করেছে। তাদের জড়ানো গলায় হই হল্লা এবং চারিদিকের ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজের সঙ্গে দু চার টুকরো গান ভেসে আসছে। কিন্তু সেদিকে লক্ষ্য নেই ললিতার।
প্রচণ্ড উত্তেজনায় সে পলকহীন চাঁদের দিকে তাকিয়ে আছে। ভূগোলের বইয়ে ললিতা পড়েছে, তাদের এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরে আকাশের ওই চাঁদ। সে জানে উড়োজাহাজ অত উঁচুতে উঠতে পারে না। তবে কিভাবে, কোন আকাশযান চড়ে মানুষ ওখানে পৌঁছবে? ভাবতে ভাবতে মাথাটা গুলিয়ে যায় ললিতার। কতক্ষণ ঘোরের মধ্যে চাঁদের দিকে তাকিয়েছিল ললিতার খেয়ালই নেই। অনেক রাতে কামিনী এসে দরজায় ধাক্কা দিতে তার হুঁশ ফেরে যেন। এই সময়টার জন্য রাতের খাবার নিয়ে আসে কামিনী। ঘরে ঢুকে ডাল ভাত তরকারি একধারে গুছিয়ে দিয়ে সে ব্যস্তভাবে বলে, আমি যাই, দোর বন্ধ করে দাও। মাঝবয়সী কামিনী তাদের রান্নাবান্না করে দেয়। ললিতা দরজায় খিল তুলে দিলে কামিনী বাইরে থেকে বলে, খেয়ে লিও কিন্তু, বেশি রাত করনি। আচ্ছা। ললিতা আবার জানলার পাশে এসে চাঁদ দেখতে থাকে। একটা কথা ভেবে তার অদ্ভুত লাগে। এ বছরের গোড়ার দিকে স্কুল থেকে ছাড়িয়ে আনার পর থেকে রজনী তাকে মেয়েপাড়ার চৌহদ্দির বাইরেই বেরোতে দিচ্ছে না। এখানেই তার বন্দি জীবন। কচ্ছিৎ কখনো বেরুলে মা পাহারাদারের মতন সঙ্গে সঙ্গে থাকে। মোট কথা রজনী তাকে সর্বক্ষণ আগলে আগলে রাখছে। বাইরের পৃথিবীর সঙ্গে যেটুকু যোগাযোগ তা তার ঘরের এই জানালাটা দিয়ে। সে মেয়েপাড়ার এই ছোট্ট সীমানার মধ্যে আটকে আছে। আর মানুষ কিনা তাদের বিশাল গ্রহের আয়তন ছাড়িয়ে চলেছে বহু দূরের ওই চাঁদে। বিপুল আকাশের মাঝখানে ওই উপগ্রহটি, এখান থেকে কত লক্ষ মাইল তফাতে তার কল্পনা পৌঁছয় না। আরো কটা দিন কেটে যায়। এর মধ্যে ললিতার দৈনন্দিন রুটিনে কোনো রকম হেরফের ঘটেনি। একই নিয়মে সেই বিকেল পর্যন্ত বদ্ধ ঘরে ছটফট করে বাটায় সে পরন্ত বেলায় রুদ্ধশ্বাসে জানলার পাশে শিবুর জন্য অপেক্ষা করতে থাকে। শিবুর সঙ্গে কথা বলতে বলতে বিনোদ মাস্টার হাজির হয়ে যায়। কোনো রকমে গান টান শিখে নিজের ঘরে ফিরতে ফিরতে অন্ধকার নামে। সারাদিন গড়ি মশি চালে কাটিয়ে দেবার পর নরকের এই খাস তালুকার মোড়া ভেঙে জেগে ওঠে। অন্য সব দিনের মতো দরজায় খিল তুলে আকাশের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে চাঁদ দেখে সে। অবশ্য পূর্ণিমার পর কৃষ্ণপক্ষ শুরু হয়েছে, কাজেই চাঁদ ক্ষয়ে যেতে শুরু করেছে। চাঁদ দেখার ফাঁকে একসময় কামিনী এসে ভাতটা দিয়ে যায়। এই কয়দিনে শিবু যা খবর নিয়ে এসেছে তা এইরকম। এখনো মানুষ চাঁদে রওনা হয়নি, তবে তার প্রস্তুতি চলছে। বারবার জানানো সত্ত্বেও নগেন স্যার এখনো আসেনি। শিবুকে সে জানিয়েছে খুব শিগগিরই একদিন আসবে। এইভাবে চেনা ছকে দিন কেটে যেতে যেতে হঠাৎ সব ওলট পালট হয়ে যায়। আজ দুপুরে মেয়েপাড়াটা যখন ঘোর আলস্যে ঝিম মেরে আছে, সেই সময় বাইরে হইচই শোনা যায়। সাড়া পড়ে গেছে একেবারে। এখানকার বাসিন্দারা হঠাৎই যেন ভীষণ চঞ্চল হয়ে উঠেছে। সবাই একসঙ্গে বেশ উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছে, ফলে কিছুই শোনা যাচ্ছে না। খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে নিচু ক্লাসের কিছু পুরনো বই নাড়াচাড়া করছিল ললিতা। বইগুলোর পাতা উল্টাতে উল্টাতে সে তার স্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছিল। বাইরে চেঁচামেচি শুনে খোলা দরজার দিকে তাকায়। তার তক্তাপোষ থেকে মেয়েপাড়ার ভেতর দিকের খানিকটা অংশ চোখে পড়ে। মনে হলো কেউ যেন ওধারের দরজা দিয়ে ঢুকে উঠোনের ওপর দিয়ে সোজা রজনীর ঘরের দিকে চলে গেল। টিয়া মাসি, টগর মাসি, মোহিনী মাসি, এমনি কয়েকজনকে চকিতের জন্য দেখা গেল। তাদের চোখ মুখ উত্তেজনায় চকচক করছে। বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে ললিতা। এই দুপুরবেলায় অন্যদিন অন্য কোনো রকম চাঞ্চল্য বা ব্যস্ততা থাকে না। মেয়েপাড়ার বেশিরভাগ বাসিন্দাই পড়ে পড়ে ঘুমোয়। কেউ কেউ গোলকধাম কি লুডো টুডো খেলে, কেউ বা সেলাই ফোড়াই করে, কেউ কেউ স্রেফ গল্প করেই সময় কাটায়। হঠাৎ কে এমন আসতে পারে যাতে পাড়াটা এমন চঞ্চল হয়ে উঠেছে? বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। একটু পরেই রজনী ললিতার ঘরে চলে আসে।
চাপা উত্তেজিত গলায় বলে ওঠে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, চুলটা বেঁধে দি। বিস্ময়টা বহুগুণ বেড়ে যায় ললিতার। দুপুরবেলা সে কোনোদিনই চুল বাঁধে না। বলে, কেন মা? আরে এখন নষ্ট করার মতন অঢেল সময় নেই রজনীর হাতে। বলে, একটু পরেই জানতে পারবি, ওঠ শিগগিরি। ললিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একরকম টেনেই তুলে বসায় রজনী। তারপর ক্ষিপ্র হাতে পরিপাটি খোঁপা বেঁধে রূপোর কাঁটাটি গুজে দিয়ে বলে, এবারে তোর ওই ময়ূর ছাপ দেওয়া নীল সিল্কের শাড়িটা পরে ফেল। এখন সিল্কের শাড়ি পরতে বলছো কেন? কোথাও যেতে হবে নাকি? আরে বাপরে বাপ, যা বলছি তাই কোন না। রজনীর গলায় এখন এক কঠোরতা এবং কর্তৃত্ব রয়েছে যাতে চমকে ওঠে ললিতা। এভাবে আগে আর কখনো কথা বলেছে কি না মা সে মনে করতে পারে না। অচেনা এক ভয় ঠান্ডা স্রোতের মতন তার শিরদাঁড়া ভেতর দিয়ে দুরন্ত গতিতে ছুটতে থাকে। এই ভয়টাই তাকে তাড়া করে ঘরের এক কোণে বড় টিনের ট্রাঙ্কের কাছে নিয়ে যায়। ট্রাঙ্ক খুলে ময়ূর ছাপ দেওয়া সিল্কের শাড়ি বার পড়তে বেশিক্ষণ সময় লাগে না ললিতার। তারপর নিজের আঁচলের খুঁটে মেয়ের মুখটি ভালো করে মুছিয়ে সযত্নে তার চোখে কাজল টেনে দুই ভুরুর মাঝখানে গোলাপি একটা টিপ পরিয়ে দেয় রজনী। বলে, আয় আমার সঙ্গে। মায়ের ঘরে সন্ধ্যের পর কখনো ঢোকে না ললিতা, কিন্তু দিনের বেলা যখন ইচ্ছে চলে যায়। কিন্তু এই ভর দুপুরে রজনীর সঙ্গে যেতে যেতে তার শরীর ভয়ানক কাঁপতে থাকে। রজনীর ঘরের সামনের দাওয়ায় এপাড়ার কয়েকটি মেয়ে গা ঘেঁষাঘাঁষি করে দাঁড়িয়ে আছে। ঈর্ষা কাতর লুব্ধ চোখে ঘরের ভেতর কি যেন দেখছে তারা। রজনী তাদের বলে, কেন এখানে ঝঞ্ঝাট করছিস? পালদি মশাই খেপে যাবে নে, যা বাপু পরে আসিস। কথাগুলো শান্ত মুখে ভালোভাবেই বলেছে রজনী, কিন্তু সেভাবে নিল না মেয়েরা। যার নাম টগর তার জিভে একেবারে খুরের ধার। সে বলে, পালদি মশাই ঘরে ঢুকেছে বলে দেমাকে আর পা পড়ে না, এখন মেয়ে দেখাচ্ছিস? একদিন আমাদেরও বয়স ছিল, লা গতরও ছিল। কি কথা আর কি উত্তর? টগরের জিভে খুর বসানো থাকলেও রজনীর জিভেও একখানা সানানো ছুরি রয়েছে। সারা শরীরের রক্ত তার মাথায় চলে গিয়েছিল। নটবর পালধির মতন লোক তার ঘরে পায়ের ধুলো দিয়েছে, আর সেই কারণেই যে টগরেরা হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয় না। ইচ্ছে করলে খিস্তি খেউর আর চিৎকার তুলকালাম বাঁধিয়ে দিতে পারত রজনী, কিন্তু ঘরের ভেতরে তল্লাটে সবচেয়ে পয়সাওয়ালা মানুষটি বসে আছে। তাদের মা এবং মেয়ের ভাগ্য এবং ভবিষ্যৎ নটবরের কৃপায় পুরোপুরি বদলে যাবে বলেই রজনীর বিশ্বাস। নইলে এই দুপুরবেলায় এত কষ্ট করে সেই নরকে আসতো না। নটবরের সামনে নিজের স্বরূপটা আর বার করল না রজনী। শুধু জ্বলন্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলে, হিংসুটি শাকচুন্নির পাল, এখন ভাগ বলছি, পরে তোদের নিকুচি করব। টগরেরা এক কথায় ভেগে যাবার পাত্রী নয়। গলা 3 পর্দা চড়িয়ে তারা বলে, তোর বাপের জায়গা লা জ্বালার পেতনি, যে বললেই ভাগবো। এই আমরা দেইরে রইলুম, দেখি কি করতে পারিস। রজনী কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ঘরের ভেতর থেকেই নটবর বাজখাই গলায় হুমকি দিয়ে ওঠে, কি হচ্ছে? যাও তোমরা এখান থেকে, যাও বলছি। নটবরের হুঙ্কারে কাজ হয়, কেননা তার পয়সার এমন জোর যে তাদের কারোর ওপর খেপে গেলে এখানে আর টিকতে হবে না। গলা নামিয়ে টগররা জানিয়ে দেয়, ঠিক আছে যাচ্ছি, পরের শোধ তুলব। অর্থাৎ পরিপাটি হয়ে আসা ঝগড়াটা লাগবার মুখে বাধা পড়লেও একেবারে শেষ হয়ে যায় না, আপাতত স্থগিত থাকে। শুভক্ষণ দেখে আবার সেটা শুরু হবে। টগররা গজর গজর করতে করতে চলে যাবার পর রজনী ললিতাকে নিয়ে ঘরে ঢোকে।
তক্তপোষের ধবধবে বিছানায় বসেছিল নটবর পালধি। বয়স 50-52, মাংসলো চেহারা, কুচকুচে গায়ের রং, চামড়া এই বয়সেও এমন টানটান মনে হয় যেন ঘাম তেল মাখানো রয়েছে। বাবরি চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, চৌকো ভারী মুখ, চোখ দুটি ঢুলু ঢুলু এবং লালচে। বোঝা যায় এই ভর দুপুরেও কিঞ্চিত নেশা করে এসেছে সে। হাত পায়ের হাড় তার মোটা মোটা, সাঁড়াশির দাঁড়ার মতন শক্ত আঙুল। নটবরের পরনে এই মুহূর্তে পাতলা ফিনফিনে ধুতি এবং কলিদার আদ্দির পাঞ্জাবি। ভেতরের জালিকাটা গোলাপি গেঞ্জি স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ হাতে সোনার ব্র্যান্ডের দামি ঘড়ি, গলায় সোনার চেন, পাঞ্জাবিতে সোনার বোতাম, দু হাতে কম করে গোটা 7 আংটি। পালধি নিচের পাটিতে 2 আর ওপরের পাটিতে 3টে দাঁত সোনা দিয়ে বাঁধানো। নটবরকে এই প্রথম দেখল ললিতা, তবে তার কথা মা কিংবা এই পাড়ার বাসিন্দাদের মুখে শুনেছে অনেকবার। এখানে আগে কখনো নটবর এসেছে কিনা সে মনে করতে পারল না। টগরদের কথায় কিছু একটা আঁচ করছিল। নটবরকে দেখার পর তার ভয়টা আচমকা কয়েক গুণ বেড়ে যায়। আতঙ্কে পেটের ভেতরটা মোচড় দিতে থাকে। মাথাটা ধীরে ধীরে ডাইনে থেকে বাঁয়ে হেলিয়ে ললিতাকে দেখতে দেখতে অকপট তারিফের ভঙ্গিতে নটবর বলে, বাহ, বেড়ে তৈরি হয়ে উঠেছে তো। তার গলাটি ভারী নরম শোনাচ্ছে। একটু আগে টগরদের উদ্দেশ্যে যে হুঙ্কার ছাড়ছিল সে যেন অন্য কেউ। রজনীও খুবই নম্র গলায় বলে, সবই ভগবানের দয়া পালদি মশাই। ললিতার মুখ থেকে চোখ সরায়নি নটবর। পলকহীন তাকে দেখতে দেখতে বলে, বসো গো। ললিতার ওপর তার নিজের ইচ্ছা অনিচ্ছা যেন কাজ করছিল না। সে থরথর কাঁপছিল। তার হাত ধরে তক্তাপোষের একপাশে নটবর যেখানে বসেছিল তার থেকে খানিকটা দূরে বসিয়ে দিল। নটবর ললিতার দিক থেকে চোখ ফেরায় না। লোভী মুগ্ধ চোখ তার ওপর আটকে রেখে রজনীকে বলে, লোকের মুখে খবর পাচ্ছিলুম আর তুমিও বলে আসছিলে মেয়ে তোমার বেশ ডাগরটি হয়ে উঠেছে। স্কুলে ক ক্লাস পড়েছে? এমনটাই মনে মনে চাইছিলুম। পেটে 2-4টে কালির অক্ষর ঢোকা ভালো, তাতে মেয়ে মানুষের জেল্লা বাড়ে। কথা বলতে বলতে নটবরের চোখ ধারালো ফলার মতন চকচক করতে থাকে। নটবর যেমন ললিতাকে দেখছিল, রজনীর চোখ দুটোও তেমনই নটবরের মুখের ওপর স্থির হয়ে আছে। পালধির প্রতিটি প্রতিক্রিয়া লক্ষ্য করছে শ্বাসরুদ্ধের মতন, যেন এর ওপর তাদের মা মেয়ের বাঁচা মরা নির্ভর করছে। নটবরের কথাবার্তায় কোনো ঘোর প্যাচ নেই। লজ্জা সরম বলে বস্তুটা তার 1000 মাইলের মধ্যে ঘেঁষতে পারে না। স্পষ্টাস্পষ্টি সে বলে, বড় খুশি হয়েছি তোমার মেয়েকে দেখে। ঘরে পরিবার আছে, বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তাদের বেথা দিয়েছি, নাতি ফাতিও হয়ে গেছে। নইলে তোমার মেয়েকে পুরুত ডেকে মন্তর পড়ে বিয়ে করে ফেলতুম। এখনো করতে পারি, কিন্তু ঘরে বিয়ে করা মাগি আর ছেলেপুলেগুলো জব্বর হুজ্জুতি করে বসবে। 10টা লোক আমায় চেনে, এ নিয়ে হুলুস্থুলু হলে আবার কেলেঙ্কারি কাণ্ড। ললিতাকে বিয়ে করার কথাটা যে নটবর বলেছে তাতেই কৃতার্থ হয়ে যায় রজনী। তোষামোদের সুরে বলে, তা তো বটে, তা তো বটে। আপনার মতন মানি নোকের নজরে পড়েছে যে লতি, তাতেই তার জীবন সার্থক। নটবর গলার স্বর খাদে নামিয়ে হেসে বসে বলে, আমার জীবন যে সার্থক হয়নি তাকে বললে? মেয়ে তোমার সোনার চেয়ে দামি গো রজনী দাসী। এ কাজের কথাটা একেবারে হয়ে যাক। শশব ব্যস্তে রজনী বলে ওঠে, হ্যাঁ বলুন 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 পালদি মশাই। তোমার মেয়েকে বিয়ে করতে না পারলেও
আমার ঘরের বিয়ে করা মাগের থেকে সুখের আরামে রাখবো। হ্যাঁ, আপনার দয়া। নদীর হই পারে খোলা জানলার দিকে আঙুল বাড়িয়ে নটবর বলে, একটা নতুন দোতলা বাড়ি করিয়েছি, ওখানে ললিতাকে নিয়ে রাখবো। দুটো ঝি, একটা চাকর, রাধা বাড়ার লোক সব থাকবে। ওদিকে আবার ইলেকট্রিক এসে গেছে, মাথার ওপর কলের পাকা, বোতাম টিপলে আলো, এরও ব্যবস্থা করে ফেলেছি। আর ফুটি ফাটা ঝরঝরে টিনের চালের এই ঘর, কালি পড়া লণ্ঠনের ধোঁয়াটে আলো, উঠোনে আবর্জনা, দুর্গন্ধ, এই নরক থেকে বহু দূরের সেই দোতলা বাড়ির আরাম এবং স্বাচ্ছন্দ্যের ফিরিস্তি রজনীর কাছে স্বপ্নবৎ মনে হয়। সে জিজ্ঞেস করে, আর কি? আশা এবং প্রবল উত্তেজনায় তার স্বর কাঁপতে থাকে। যার মেয়েকে মাথায় করে নিয়ে যাব তার সঙ্গে সম্পর্কটা তো সোজা লয়, বলে রজনীর দিকে ঘুরে বসে নটবর। রজনীর হৃৎপিণ্ডের ভেতর একসঙ্গে হাজারটা ঢাক বেজে ওঠে যেন। সে তীব্র চাপা গলায় বলে ওঠে, আমার কথাই কি কয়েছেন পালতু মশাই? তাছাড়া আর কার? উত্তর না দিয়ে অসীম আগ্রহে তাকিয়ে থাকে রজনী। নটবর এবার বলে, তোমার মেয়ে আমার পরিবার না হলেও পরিবার থেকেও বেশি। সেদিক থেকে তুমি হলে গে আমার এক রকমের শাওরি। তা মেয়ে অমন আদর যত্নে থাকবে আর মা এই লড়কে মুখ গুজে পড়ে থাকবে, তা কিন্তু আমার মন মেনে নিচ্ছে না। তাই ঠিক করেছি এখানকার পাট চুপকে দিয়ে মেয়ের সঙ্গে তোমাকে ওখানে নিয়ে যাব। আমি তো সর্বক্ষণ ও বাড়িতে থাকতে পারবো না, ব্যবসা সংসার এসব সামলে তবে না তোমার মেয়ের কাছে যাওয়া। তুমি মাথার ওপর থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারি। অসহ্য সুখে বুকের ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যাবে রজনীর। তার গলার ভেতর থেকে তোড়ে অজস্র কথা বেরিয়ে আসতে চায়, কিন্তু সে শুধু বলতে পারে, আপনার দয়া পালথি মশাই। আরে দয়ার কথা লয় গো নতুন শাওরি, যা সত্যি তাই কইছি। তা আমার একটা ইচ্ছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন কি ইচ্ছে? যত তাড়াতাড়ি হয় তোমাদের নিয়ে যেতে চাই, পারলে 2-4 দিনের ভেতরেই। কিন্তু কথা শেষ না করে আচমকা থেমে যায় রজনী। ভুরু কুঁচকে যায় নটবরের। সংশয়ের সুরে সে বলে, কিন্তুটা আবার কি? তোমার যেন আপত্তি আছে? না 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 না, রজনী দুহাত নাড়তে নাড়তে বলে, আপত্তি হবে কেন? এ তো আমাদের সৌভাগ্য। তবে কি না আপনার দয়ায় লতুর নতুন জীবন শুরু হচ্ছে। আবার বড্ড ইচ্ছে আরম্ভ একটা ভালো দিন দিক থেকে হোক। ও এই কথা! লটবরের কপাল ফের মসৃণ হয়ে যায়। সে হেসে হেসে বলে, তা তোমার যখন মন হয়েছে তখন তাই হোক। মন্দিরে গিয়ে পুরুত মশার কাছ থেকে দিন ঠিক করে এসো। তবে কি? পুরুত মশাইকে বলো দিন যেন কাছাকাছি হয়, শুভ কাজ ফেলে রাখতে নেই। রজনী মুখ টিপে হাসে। নেহাত মুখ ফুটে নটবর তার সঙ্গে জামাই শাশুড়ির সম্পর্ক পাতিয়েছে, নইলে বেশ রগরগে অশ্লীল ঠাট্টাই করে বসত। অতি কষ্টে মুখটা সামলে নেয় সে, শুধু বলে, হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি উঠি। বলতে বলতে বিছানা থেকে নিচে নামে নটবর। হঠাৎ রজনীর খেয়াল হয়, এত বড় মানুষটাকে যে কিনা তাদের মা মেয়ের সমস্ত দায় দায়িত্ব নিয়েছে, সেভাবে আদর আপ্যায়নই করা হয়নি। সে দ্রুত উঠে দাঁড়ায়, বলে, না না না, এই পেট তো মেলেন, একটু মিষ্টি মুখ না করি গেলি। হাত তুলে রজনীকে থামিয়ে দিতে দিতে নটবর বলে, আজ থাক, এরপর তোমাদের হাতে কত খাবো। খাওয়া কি পালাচ্ছে নাকি? 2 দিন পর খপর নেব, এর ভেতর যেন ভালো দিন ঠিক করে রেখো। দরজার দিকে এগিয়ে যেতে যেতে
একবার পেছনে ফিরে ললিতার দিকে তাকায়। চলি গো। বিছানার এক ধারে কাঠ হয়ে বসেছিল ললিতা। প্রচণ্ড ঘামছে সে। মা তার সর্বস্ব কার হাতে তুলে দিতে চলেছে? কেন তাকে স্কুল ছাড়িয়ে আনা হয়েছিল? কেন বিনোদকে দিয়ে তাকে নোংরা জঘন্য জঘন্য সব গান শেখানো হচ্ছে? আজ সেটা পরিষ্কার হয়ে যায়। ভয়ে আতঙ্কে তার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যাবে যেন। ওদিকে নটবর ঘর থেকে উঠোনে বেরিয়ে সোজা মেয়ে পাড়ার বাইরে রাস্তায় চলে যায়। সেখানে পুরো মডেলের একটা দামি গাড়ি দাঁড়িয়েছিল। সেটাই উঠে পড়তেই ড্রাইভার স্টার্ট দেয়। রজনী সঙ্গে সঙ্গে এসেছিল। নটবরকে বিদায় দিয়ে ঘরে ফিরে সে দেখে ললিতার দুচোখ থেকে স্রোত বয়ে চলেছে। দুচোখ ফোলা ফোলা এবং আরক্ত। ভীষণ কাঁদছিল সে। রজনী কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর মেয়ের পাশে বসে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে ললিতা মুখটা তার পেটের ভেতর গুজে দিয়ে ফুপিয়ে ওঠে, মা, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। রজনীর বিস্ময় বেড়েই যায়। সে বলে, কি হলো তোর? আরে সেটা কইবি তো। ওই রাক্ষসটার হাতে আমাকে তুলে দিও না। রাক্ষসটা যে কে বুঝতে অসুবিধা হয় না রজনীর। সে এতই হকচকিয়ে যায় যে কি বলবে ভেবে পায় না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মেয়ের পিঠে হাত বুলোতে বুলোতে বলে, কি কইছিস লতু? আমাদের 14 পুরুষের ভাগ্যি পালদি মশাইয়ের নজরে পড়েছিস। সারা জীবন রানীর হালে থাকতে পারবি, লইলে আমাদের হাল হবে খালি কষ্ট আর কষ্ট। দুবেলা দুমুঠো ভাতের জন্য শ্যাল শকুনদের হাতে শরীরটা তুলে দেওয়া। ভবিষ্যতের রঙিন সুখ স্বপ্নের কথা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও কান্না থামে না ললিতার, বরং সেটা আরো উচ্ছ্বসিত হয়ে ওঠে। রজনী বলে, দেখো মেয়ের কাণ্ড, কোথায় আনন্দ করবে আহ্লাদে আটকানা হয়ে যাবে, তা লয় শুধু কাটাকাটি। আরে অন্য মেয়ে হলে না এতক্ষণে খুশির ঠেলায় হাওয়ায় উড়ে বেড়াতো। মাকে আরো দুহাতে জোরে আঁকড়ে ধরে তার গায়ে অবুঝ বালিকার মতন মুখ ঘষতে ঘষতে বলে, আমার সর্বনাশ করো না মা, আমার সর্বনাশ করো না। অনেকক্ষণ বোঝাবার পরও ললিতা যখন কোনো কথাই শুনতে চায় না, রজনী ক্ষেপে ওঠে, বলে, আমি তো সর্বনাশ করছি? কোথায় তো সুখের জন্য কত কষ্ট করে কতদিন পেছনে লেগে থেকে পালদি মশাইয়ের সঙ্গে ব্যবস্থা করলুম, আর তুই কিনা মরা কান্না জুড়ে দিলি। মুখ পুরি ওলাউটির বেটি, নিজের আঁকেরটা বোঝে না রে। কি মেয়েই যে গপ্পে ধরেছিলুম। যা ওঠ, ওঠ এখান থেকে। ললিতা চমকে ওঠে। রজনীর কোল থেকে মুখ তুলতেই সে মায়ের মারমুখী চেহারা দেখতে পায়। ভয়ে ভয়ে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কাঁদতে থাকে। পাশের ঘর থেকে রজনীর ক্রুদ্ধ কর্কশ গলা ভেসে আসে, কেঁদে কেটে যতই পারা মাত করো না, আমি যা ঠিক করেছি তাই হবে। ললিতা উত্তর দেয় না। একটানা অনেকক্ষণ কান্নার পর আস্তে আস্তে উঠে গিয়ে সেই জানলাটার কাছে গিয়ে দাঁড়ায়। সামনের রাস্তাটা শুনশান। এখন বেলা তেমন হেলে পড়েনি, রোদের যথেষ্ট তেজ রয়েছে, হাওয়াও বেশ গরম। যতদূর চোখ যায় দুপুর আর বিকেলের মাঝামাঝি এই সময়ে পাড়াটা নিঝুম হয়ে আছে। ভেতরে ভেতরে একেবারে দিশাহারা হয়ে পড়েছিল ললিতা। মাকে সে ভালো করেই চেনে, যেমন জেদি তেমনি একগুয়ে। সে যা ঠিক করে সেখান থেকে এক চুল তাকে সরানো যায় না। নটবর পালধির হাতে তাকে সে তুলে দেবেই। ললিতা একবার ভাবে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কোথায় পালাবে? সে যে পাড়ার মেয়ে, কোনো ভদ্রবাড়িতে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এই বয়সেই মোটামুটি জেনে গেছে হিংস্র জন্তু জানোয়ারের মতন মানুষ চারিদিকে ওত পেতে আছে। একবার তাকে একলা পেলে তারা ছিঁড়ে খাবে।
অদ্ভুত এক হতাশা ললিতাকে ঘিরে ধরে, অস্থির, ক্লান্ত এবং বিপর্যস্ত করে তুলতে থাকে। কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই, হঠাৎ শিবুর ডাকে ললিতার চকিত হয়ে ওঠে। আজ দারুণ উত্তেজিত দেখাচ্ছে শিবুকে। সোজা স্কুল থেকেই যে সে আসছে সেটা বোঝা যায়। তার কাঁধ থেকে বইয়ের ব্যাগটা ঝুলছে। শিবু ঝড়ের গতিতে বলে যায়, জানিস লতি, সব ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে মানুষ চাঁদে চলে যাবে। নগেন স্যার বললে এই ব্যাপারে সারা পৃথিবীতে নাকি সাড়া পড়ে গেছে। অন্যদিন হলে এই খবরটার জন্য প্রচণ্ড উৎসুক হয়ে থাকে ললিতা। মানুষের চন্দ্রাভিযান তার কাছে এমনই চাঞ্চল্যকর ঘটনা যে এ সম্পর্কে শিবুর প্রতিটি কথা শুনতে শুনতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আজ কিন্তু এসব তার কানেই ঢুকছে না, বা ঢুকলেও কিছু যেন বুঝতে পারছিল না। চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটা তার কাছে একেবারেই তুচ্ছ এবং অর্থহীন হয়ে গেছে। শিবুর দিকে তাকিয়ে সে কিছু ভেবে নেয়, তারপর উদ্ভ্রান্তের মতন বলে, হ্যাঁ রে শিবু, নগেন স্যার যে আসবে বলেছিল এখনো তো এলো না। মানুষের চন্দ্রাভিযান সম্পর্কে ললিতার আজ আদৌ উৎসাহ নেই, ফলে বেশ অবাকই হয় শিবু। সে বলে, কি জানি কেন এলো না, তুই ভালো করে বলেছিলি তো। ললিতার এখনো বড় আশা নগেন স্যার এসে রজনীকে বললে নিশ্চয়ই মা আবার তাকে স্কুলে পাঠাবে, আর পড়াশোনা নতুন করে চালু হলে আপাতত নটবর পালধির খপ্পরে তাকে পড়তে হবে না। এ সবই ললিতার ছেলে মানুষই চিন্তা, কিন্তু এটুকুন ছাড়া অন্য কিছুই আর এখন সে ভাবতে পারছে না। অবশ্য মা এতে রাজি না হলে নগেন স্যারকে সব খুলে বলবে তাকে বাঁচাতে। ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন নগেন স্যার। নিজের ছেলেপুলে নেই, স্বামী স্ত্রী মিলে দুজনের ছোট্ট সংসার, ছাত্রছাত্রীরাই তার সব। শিবু বলে, হ্যাঁ হ্যাঁ বলেছি। বলতে বলতে হঠাৎ কি মনে পড়ে যায়, একটু উদ্বেগের সঙ্গে বলে, জানিস লতি, আজ একটা খারাপ খবর পেলাম। কি রে? নগেন স্যার নাকি চলে যাবে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা একেবারে থমকে যায় ললিতার। জানলায় মুখটা প্রবল শক্তিতে চেপে ধরে আতঙ্কগ্রস্তের মতন বলে, চলে যাবে মানে? কোথায়? শিবু বলে, শুনলাম কলকাতায় বড় একটা স্কুলে হেড স্যার হয়ে যাবে। কবে যাচ্ছে? তা কিছু শুনিনি, তবে শিগগিরই। বিকেলটা নরম মায়াবী আলোয় চারিদিকে ভরে রেখেছিল। পলকে সব অন্ধকার হয়ে যায়। ললিতার মনে হয় অগাধ সমুদ্রে সাঁতার না জানা মানুষের মতন সে ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর খানিক ধাতস্থ হয়ে একটা ঘোরের মধ্যে হাত বাড়িয়ে শিবুর কাঁধটা আঁকড়ে ধরে ললিতা। বলে, শিবু, তুই ভাই কাল নগেন স্যারকে যেমন করে পারিস ধরে আনবি। বলতে বলতে তার গলা ভয়ানক কাঁপতে থাকে। এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি শিবু। এবার তীক্ষ্ণ চোখে ললিতাকে দেখতে দেখতে চমকে ওঠে। তার চোখ ফুলে লাল হয়ে আছে, গালে চোখের জলের দাগ স্পষ্ট, বুক তোলপাড় করে জোরে জোরে শ্বাস পড়ছে। ললিতার এমন অস্থির, সন্তস্ত্র এবং উন্মত্তের মতো চেহারা তো আগে কখনো দেখেনি শিবু। সে কিছুটা ভয় পেয়ে যায়, আড়ষ্টভাবে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে রে লতি? প্রশ্নটার সরাসরি উত্তর না দিয়ে ললিতা বলে, সে তুই বুঝবি না, আমাকে বাঁচা শিবু। ললিতা যে খুবই বিপন্ন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার বিপদটা কি ধরনের তা বলছে না। অথচ সে চায় শিবু তাকে বাঁচাক। আরে ব্যাপারটা না জানলে সে কি করতে পারে? সব কিছু তার মাথায় জট পাকিয়ে যায়। শিবু বলে, আমাকে খুলে বল না। তাকে শেষ করতে না দিয়ে ললিতা বলে, নগেন স্যারকে আনতে পারলে আমি বেঁচে যাব। বিমূঢ়ের মতন শিবু বলে, আচ্ছা, কাল স্কুলে গিয়ে প্রথমে আমি টিচার্স রুমে চলে যাব। নগেন স্যারকে তোর কথা বলে তারপরেই ক্লাসে ঢুকবো। পরদিন সত্যি নগেন স্যারকে ছুটির পর সঙ্গে করে নিয়ে আসে শিবু। রোগা লম্বা চেহারা তার, নাকের নিচে ছাঁটা গোঁফ, চুল উস্কো খুস্কো, গালে কাঁচা পাকা দাড়ি, পরনে আধ ময়লা ধুতি আর ডবল কাফওয়ালা ফুল শার্ট। শার্টটা আবার ধুতির তলায় গুজে দেওয়া।
সেটার একটা বোতাম ভাঙা আর দুটো বোতাম নেই। হাতা দুটো ঢলঢল করছে, পায়ে পুরনো চপ্পল, চোখে নিকেল ফ্রেমের গোল চশমা। পোশাক আশাকে কোনো কালেই পরিপাট্য ছিল না তার। বেলা হেলে পড়ার সঙ্গে সঙ্গে ললিতা জানলার পাশে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। নগেন স্যারকে দেখে তার হৃৎপিণ্ড এমন লাফাতে থাকে, মনে হয় বুকের ভেতরটা যেন ফেটে চুরমার হয়ে যাবে। নগেন স্যার জানে ললিতার আসল পরিচয়টা কি এবং সে কোন পাড়ায় থাকে। সস্নেহে জিজ্ঞেস করে, কিরে, আমাকে আসতে বলেছিস কেন? ললিতা বলে, মাকে বলে আমাকে ফের স্কুলে ভর্তি করে নিন, নইলে আমি ঠিক মরে যাব। নগেন স্যার ললিতার লেখাপড়ার আগ্রহ দেখে খুব খুশি। বলে, ঠিক আছে, ডাক তোর মাকে। ললিতা দৌড়ে গিয়ে রজনীকে ডেকে আনে। নগেন স্যারকে দেখে একেবারে হতভম্ব হয়ে যায় রজনী। তারপর ভক্তি ভরে জানলায় মাথায় ঠেকিয়ে হাত জোর করে বলে, আপনার মতন মানুষকে তো এই লড়কের ভেতরে আনতে পারি না, দয়া করে বাইরে দেইরে থাকতে হবে মাস্টার মশাই। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নগেন স্যার বলে, কথাটাই হলো আসল, এখানে দাঁড়িয়ে বললেই হবে। আমাকে ডেকেছেন কেন মাস্টার বাবা? তোমার মেয়ের এমন পড়াশোনার মাথা আর বড় হবার ইচ্ছে, তাকে আবার স্কুলে পাঠাও, হেলাফেলা করে ওর আগ্রহটা নষ্ট করে দিও না। নগেন স্যারকে এই শহরের সবাই যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে। এমন নিঃস্বার্থভাবে ছাত্রছাত্রীদের ভালোবাসতে কেউ কখনো দেখেনি। তবে একটু খ্যাপাটে ধরনের। তার খ্যাতি এই মেয়েপাড়া পর্যন্ত এসে পৌঁছেছে। তাকে এক কথায় নাকচ করে দেওয়া যায় না। রজনী বলে, আমরা কোন পাঁকে মুখ গুজে আছি আপনি তো সবই জানেন বাবা। আমাদের ঘরের মেয়েদের বেশি নেকাপড়া করে কি হবে? লতি যা দু চার পাতা পড়েছে তাই ঢের। নগেন স্যার রজনীকে লেখাপড়ার মহিমা বোঝাতে চেষ্টা করেন, কিন্তু রজনী ঠিক করেই ফেলেছে এসবে একেবারেই কানে নেবে না। কোনো মতেই ফের মেয়েকে স্কুলে পাঠাবার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। সে বলে, মেয়েটাকে আর পড়ার কথা কইবেন না মাস্টার বাবা। কি যে বলো, তার মাথা মুন্ডু নেই। দেখো ললিতার মা, আমি এখানে থাকলে জোর করে আবার ওকে স্কুলে নিয়ে যেতাম, কিন্তু আসছে সপ্তাহে আমি কলকাতায় চলে যাব। জানোই তো আমার ছেলে পুলে নেই। তা দাও না ললিতাকে, কলকাতায় নিয়ে যাই। এত আগ্রহ নষ্ট হতে দিতে নেই। তোমার মেয়েকে ওর যত দূর ইচ্ছে পড়িয়ে তোমার কাছে ফেরত দেব। রজনী আতকে ওঠে, জোরে জোরে দুই হাত এবং মাথা নাড়তে নাড়তে বলে, না না মাস্টার বাবা, তা হয় না। কেন, আমাকে অবিশ্বাস হচ্ছে? না না বাবা, আপনি আমাদের কাছে ভগবানের মতন। তাহলে? রজনী সবিনয়ে বুঝিয়ে দেয় তার মতো মেয়ে মানুষের শেষ বয়সের বল ভরসা হলো ললিতা। ওকে হাতছাড়া করলে রজনীকে না খেয়ে মরতে হবে। তাছাড়া আমাদের সমাজে কিছু রীতকরণ আছে, কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী ললিতার ব্যবসা শুরু করার সব ব্যবস্থা হয়ে গেছে। এই অবস্থায় লেখাপড়া শেখাবার জন্য নগেন মাস্টারের সাথে তাকে কলকাতায় পাঠানো আদপেই সম্ভব নয়। নগেন স্যারকে হতাশ দেখায়। দুঃখিতভাবে সে বলে, তাহলে আর কি করা যাবে? আমি আর দিন কয়েক আছি এখানে, যদি তোমার মতিগতি ফেরে দেখা করো। আচ্ছা চলি, বলে আর দাঁড়ায় না, সামনের রাস্তা দিয়ে বরাবর পূব দিকে চলে যায়। শিবু আগেই তাদের চায়ের দোকানে চলে গিয়েছিল। ললিতার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে যেন। নগেন স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শেষ আশাটুকুও দপ করে নিভে যায়। রক্ত শূন্য ফ্যাকাশে মুখে যত দূর নগেন স্যারকে দেখা যায় তাকিয়ে থাকে সে। আর রজনী ক্রুদ্ধ চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে ঘরে চলে যায়। নগেন স্যারের মেয়ে পাড়ায় আসার পেছনে যে মেয়েরই কারসাজি রয়েছে সেটুকু সে ধরে ফেলেছে। আরো দিন কয়েক কেটে যায়। এর মধ্যে দুটি ব্যাপার ঘটেছে।
মানুষের চাঁদে যাবার দিন ঠিক হয়েছে, আর নটবরের সঙ্গে ললিতার নতুন জীবন যে শুরু হবে, শিব মন্দিরের পুরোহিত পাঁজি দেখে তার তারিখ এবং সময়ও জানিয়ে দিয়েছে রজনীকে। আশ্চর্য, দুটো ঘটনা ঘটবে একই দিনে। আর আজ সেই দিন। আজ বিকেলে গাড়ি পাঠিয়ে মা আর মেয়েকে নিয়ে যাবে নটবর। তৃতীয় আরেকটি ঘটনা আজ ঘটার কথা। নগেন স্যার আজ সকাল 9টার ট্রেনে এ শহর ছেড়ে কলকাতায় চলে যাচ্ছেন। এই খবরটা দিন 2 আগে শিবু তাকে শুনিয়ে গিয়েছিল। আজ ভোরে ললিতার ঘুম ভাঙিয়ে নিজের হাতে তাকে স্নান টান করিয়ে দামি সিল্কের নতুন শাড়ি, ব্লাউজ, সায়া টায়া দিয়ে রজনী বলে, এগুলো পরে নে, আমার সঙ্গে চল। নতুন এইসব পোশাক কাল বিকেলে পাঠিয়ে দিয়েছে নটবর, সেটা জানে ললিতা। বলে, তোমার সঙ্গে কোথায় যাব? রজনী সস্নেহে যা জানায় তা এই রকম। আজ নতুন জীবনে পা রাখতে চলেছে ললিতা, তার আগে নতুন পোশাক পরিয়ে শিব মন্দিরে পুজো দেওয়াতে নিয়ে যাবে রজনী। দেবাদিদেব মহাদেবের কাছে ললিতা যেন প্রার্থনা করে যাতে সে রাজরাজেশ্বরী হতে পারে। নগেন স্যার চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিল ললিতা। জীবনটা যে একেবারে নষ্ট হয়ে গেল, এটাই সে মেনে নিতে শুরু করেছিল। শিব মন্দিরে যাবার কথায় বিদ্যুতের চমকের মতন কিছু কথা খেলে যায় তার মাথায়। একটি কথাও না বলে অতি বাধ্য মেয়ের মতন নতুন শাড়ি টাড়ি পরে নেয়। মেয়ের সুমতি হয়েছে দেখে রজনী খুব খুশি। মজা নদীর পাড়ে শিব মন্দিরের পুজো দেওয়া হয়ে গেলে প্রথমে ছোঁয়া বাঁচিয়ে বেশ দূরে মাটিতে মাথা রেখে পুরোহিতকে প্রণাম করে ললিতা। তারপর রজনীর পালা। সে মেয়েকে মন্দিরের বাইরে গাছতলায় গিয়ে দাঁড়াতে বলে। পুরোহিত তাদের শুভাকাঙ্ক্ষী, তার সঙ্গে মেয়ের ভবিষ্যৎ নিয়ে 2-1টা কথা বলতে চায় রজনী। সুযোগটা যে এভাবে এত সহজে আসবে তা ভাবতে পারেনি ললিতা। কদিন ধরেই মা তাকে চোখে চোখে রাখছে, যদি সে কোনো অঘটন ঘটিয়ে ফেলে। সেজন্য ব্যবসা বন্ধ করে করাত সে মেয়ের কাছে শুয়েছে। হঠাৎ মা কেন হাতের মুঠো আলগা করলো কে জানে। ললিতা মন্দিরের একটা পুরনো ঘড়িতে দেখেছে এখন 8:15 মতন বাজে। সময়টা মাথায় রেখে খুব সতর্ক ভঙ্গিতে মায়ের দিকে চোখ রেখে পা টিপে টিপে মন্দিরের বাইরে আসে। মন্দির ঘিরে উঁচু পাঁচিল থাকায় মা এবং পুরোহিত ভবতারণ ভট্টাচার্য আড়ালে পড়ে গেছে, তাদের আর দেখা যাচ্ছে না। হঠাৎ ললিতার ওপর অপার্থিব কিছু যেন ভর করে। ঊর্ধ্বশ্বাসে বিচিত্র এক ঘোরের মধ্যে দৌড়তে শুরু করে সে। কতক্ষণ ছুটেছিল ললিতার খেয়াল নেই। এক সময় সে দেখে শহরের শেষ মাথায় রেল স্টেশনে পৌঁছে গেছে। কলকাতার ট্রেনটা অভ্রান্ত নিয়মে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কামরাগুলো ভিড়ে ঠাসা, একটু পরেই সেটা ছেড়ে দেবে। এই ট্রেনেই নগেন স্যারের কলকাতায় চলে যাওয়ার কথা। উদ্ভ্রান্তের মতো প্রতিটি কামরার জানলার মুখে চেঁচিয়ে ললিতা ডাকতে থাকে, নগেন স্যার, মাস্টার মশাই। পরিচিত কণ্ঠের সাড়া মেলে না। ক্লান্ত, হতাশ এবং উদ্বিগ্ন হয়ে শেষ কম্পার্টমেন্টের সামনে এসে একবার ডাকতেই নগেন স্যারের গলা আসে, কে রে? ললিতা রুদ্ধশ্বাসে বলে, আমি ললিতা, দাঁড়া দাঁড়া, আমি আসছি। একটু পর ভিড় ঠেলে দরজার কাছে এসে নগেন স্যার অবাক বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বলে, কি ব্যাপার, তুই এখানে? ললিতা বলে, আমাকে রক্ষা করুন মাস্টার মশাই। তার গলা কাঁপতে থাকে। কি হয়েছে? সে কথা আপনাকে বলতে পারবো না। মাথা নিচু করে ললিতা। আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। নগেন স্যার হচকচিয়ে যায়। বলে, কিন্তু তোর মা আমাকে শেষ করে ফেলার ব্যবস্থা করেছে, আপনি না নিয়ে গেলে। বলতে বলতে হঠাৎ থেমে যায় ললিতা। নগেন স্যার কিছু একটা আন্দাজ করে নেয়, তারপর মনস্থির করে ফেলে। দৃঢ় স্বরে বলে ওঠে, উঠে আয়, বলে হাত বাড়িয়ে দেয়। চাঁদে পৌঁছবার আগেই
ললিতা কলকাতার ট্রেনে উঠতে পারে। ধন্যবাদ। শেষ হলো আজকের ধারাবাহিক গল্প আকাশের চাঁদ এবং একটি জানলা। মানুষের প্রথম চাঁদ অভিযানের কথা মাথায় রেখে গল্পটি লেখা হয়েছিল। একটি মেয়ের কাছে সুস্থ জীবন খুঁজে পাওয়া সেটা চাঁদে পৌঁছানোর থেকে কিছু কম নয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন গল্পের জন্য অপেক্ষা করবেন।